মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, পদ মিটার রিডার কাম মেসেঞ্জার, গণিত সমাধান 2024। 1 নম্বর প্রশ্ন, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এখানে দেওয়া আছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র P × 1 + r⁴n। এখানে P হচ্ছে মূলধন, আর হচ্ছে হার, আর n হচ্ছে বছর। তো মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 400 P এর মান 1+5/100 হচ্ছে এখানে r এর মান, n বলতে n এর মান 2। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো 441 টাকা। উত্তর হচ্ছে 441 টাকা। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানগুলো দেওয়া আছে, যেগুলো ইজি কোশ্চেন, এগুলো আর কি দিয়ে নিই। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে এবার 2 নম্বর প্রশ্ন, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার, উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত? এখানে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r+h। এটা হচ্ছে সূত্র। এই সূত্র প্রয়োগ করলে এখানে মানটা পাওয়া যাচ্ছে। এখানে 2π থাকবে, r এর মান 2, r এর মান 2 আর প্লাস h এর মান হচ্ছে 6, তাহলে 8 × 16, 16 × 32π। তাহলে আনসার হচ্ছে 32π। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বা তলগুলোর ক্ষেত্রফল হচ্ছে কত? 32π। এরপর যাব 3 নম্বর প্রশ্নে, 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এখানে মৌলিক সংখ্যার যে বিষয়টা আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, তারপরে 21 থেকে 30 পর্যন্ত আছে 2টে, এই গেল ওটা টোটাল 10টা। আর 31 পর্যন্ত যেতে বলছে, এই জন্য 31 সহ 11টি। তাহলে মোট 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11টি। 4 নম্বর প্রশ্ন, একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে। যদি ওই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? এইখানে যে বোঝার বিষয় যে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকতেছে, আবার যদি 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষটা কত হবে। তো এখানে যেহেতু 9 দিয়ে 45কে ভাগ করা যায়, যেহেতু 9 দিয়ে আমরা 45কে নিঃশেষে বিভাজ্য করতে পারবো, এই জন্য 9 দিয়ে যদি 23কে ডিরেক্টলি ভাগ করি তাহলে 9 × 18 হয়, 5 থাকে অবশিষ্ট। তাহলে ওই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 5। তাহলে অ্যান্সার হচ্ছে 5। 5 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি, সংখ্যাটি কত? তো ধরে নিলাম এখানে যত কম, ধরলাম যে ক কম, 560 থেকে ক কম, তাহলে 380 থেকে হবে ওই সংখ্যার কত? 3.5 গুণ বেশি, তার 3.5 গুণ। তাহলে কয়ের 3.5 গুণ হচ্ছে 3/1/2, 3.5 গুণ বেশি। তো এখানে ক্যালকুলেশন যদি আমরা করি, 560 বিয়োগ হয় ক সমান 380 যোগ 7/2 ক। তো সংখ্যার দিকে সংখ্যা আর কয়ের দিকে কগুলো যে নিয়ে যাই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 7/2 ক যোগ হচ্ছে ক। এখানে 560 থেকে 380 বিয়োগ করলে হচ্ছে এখানে কত? 180। তাহলে 7 ক যোগ 2 ক লসাগু করলে এটা হয় 7 ক আর 2 ক 9 ক, ভাগ থাকবে 2। তাহলে হচ্ছে 9 ক সমান 180 × 2, ক সমান 40। তাহলে সংখ্যাটি হচ্ছে 560 বিয়োগ 40 সমান 520। এটা অ্যান্সার। এরপরে যাব প্রশ্ন নম্বর 6, যে দুটি সংখ্যার গুণফল 2250 এবং ভাগফল 9/10 সংখ্যাটি, এখানে সংখ্যা দুটির অন্তর কত? তাহলে যেহেতু গুণফল দেয়া আছে এবং ভাগফলও দেয়া আছে, ধরে নিলাম সংখ্যাটা একটা x একটা y, তাহলে সংখ্যাদের গুণফল xy সমান কত হবে? 2250। আবার x / y সমান 9/10। এখানে x / y করলে কত হচ্ছে? 9/10। এখানে এক্সটা হয় যে ছোটো, এখানে x ছোটো হলে y বড়। তো যাই হোক, এখানে xy / y = 9/10। এখান থেকে x সমান হচ্ছে 9y বা 9y/10। তাহলে x এর মানটা যদি আমরা 1 নং বসিয়ে দিই, তাহলে এখান থেকে পাবো 9y² / 10 সমান 2250। তো এখানে আর কি ক্যালকুলেশন করলে y এর মান আসবে 2, এখানে কত? 50, y এর মান আসবে 50। তাহলে x এর মান 2250/50 সমান হচ্ছে কত? 45। তাহলে অন্তর হচ্ছে বড় থেকে ছোটো বাদ, এখানে 50 থেকে 45 বাদ দিলে হচ্ছে কত? 5। তাহলে সংখ্যা দুটির অন্তর হবে 5। 7 নম্বর প্রশ্ন ছিল মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? প্রশ্নটা ইজি হলেও এখানে অনেক সময় ভুল হয়ে থাকে। যে মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টি, যেমন 2 একটি মৌলিক সংখ্যা, তাহলে 2 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 2। আমরা মৌলিক সংখ্যার সংখ্যা থেকে জানি যে সংখ্যাটির 1 আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই, তাকে মৌলিক সংখ্যা বলে। এই জন্যে মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে 2টি। তারপরে প্রশ্ন নম্বর 8, যে রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো, 1 বছর পর তিনি কত টাকা পাবেন? এখানে
দুইটা আলাদা আলাদা হারে আর কি বিনিয়োগ করছে সরল সুদে। তাহলে মোট সুদ হবে যেহেতু 1 বছরের জন্য, বছর এখানে আমরা ইগনোর করবো। তাহলে 800 গুণন 20%, আর একটা হচ্ছে 600 গুণন 15%। একটা হচ্ছে 160, একটা 90, দুটো যোগ করলে হচ্ছে 250 টাকা। টোটাল সুদ বা মুনাফা হচ্ছে কত? 250 টাকা। এই গেল প্রশ্ন নম্বর 8। এবার প্রশ্ন নম্বর 9 যাই। 9 নম্বর প্রশ্ন যেটা, 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? এখানে সমষ্টি বের করার কতগুলো আছে। ধরি 5 বছর পূর্বে বয়সের অনুপাত 3:1, তাহলে বর্তমানে বয়স হবে কত? যদি তাহলে ধরা গেল এখানে দুইজনের বয়সের অনুপাত 3, একটা ধরলাম 3 ক, একটা হচ্ছে ক, দুজনের বয়স, তাহলে অনুপাতটা 3:1 তো ধরলাম বর্তমানে একজনের বয়স তাহলে কত? 3 ক যোগ 5, আর একজনের হচ্ছে ক যোগ 5। বর্তমান যেহেতু 5 বছর পূর্বে ছিল 3 ক আর ক, বর্তমান হবে 3 ক যোগ 5 আর হচ্ছে ক যোগ 5। তাহলে 15 বছর পর তাদের বয়সটা হবে কত? 3 ক যোগ 5 যোগ 15 আর ক যোগ 5 যোগ 15, অর্থাৎ 3 ক যোগ 20 ক যোগ 20। তাহলে প্রশ্ন মতে আমরা এখানে লিখতে পারবো 3 ক যোগ 20 ভাগ ক যোগ 20 সমান 2 ভাগ ক, 2 ভাগ 1। তাহলে আড়াআড়ি গুণ করলে এখান থেকে পাওয়া যাবে 3 ক যোগ 20 সমান 2 ক যোগ 40, তাহলে কয়ের মান পাওয়া যাচ্ছে এখান থেকে 20। তাহলে বয়সের সমষ্টি হচ্ছে 3 ক যোগ 5, বর্তমান যেটা, এটা হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি। প্রশ্ন এটাই বলছে যে 3 ক যোগ 5 ক যোগ 5, তাহলে এখানে যোগ করলে 4 ক যোগ 10, কয়ের মান যেহেতু 20, 4 20 80 আর 10 যোগ করলে 90 বছর। তাহলে বর্তমানে বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। এরপরে 10 নম্বর প্রশ্ন, 3% কর সহ একটি পণ্যের মূল্য 82.40 টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত? এখানে কর সহ মূল্য দেওয়া আছে 82.40 টাকা, তাহলে করবিহীন মূল্য বের করবো। 3% কর সহ মূল্য হচ্ছে 103 টাকা, তাহলে কর সহ 103 টাকা হলে করবিহীন 100 টাকা, 1 টাকা হলে কম। 82.40 টাকা হলে বেশি হবে, 100 গুণ 82.40 ভাগ হচ্ছে 103, এখান থেকে গুণ করে যদি ভাগ করি তাহলে মান হবে 80 টাকা। তাহলে করবিহীন মূল্যটা হচ্ছে 80 টাকা। এবার 11 নম্বর প্রশ্ন, 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? এখানে যে সুদ আসলে যে সূত্র আমরা জানি এ সমান P×1 + Rn, এখানে P হচ্ছে মূলধন, এ হচ্ছে সুদ আসল, আর Rn আর হচ্ছে রেট, এন হচ্ছে সময়। তো মানগুলো যদি বসে দিই, মানগুলো 558 সমান 450 ইন্টু হচ্ছে 1 যোগ 6n বা হচ্ছে 100, যেহেতু এনের মানটা বের করবো, এটা হচ্ছে এখানে বছর। তো এখানে ক্যালকুলেশন যদি করি এই সিস্টেমে ক্যালকুলেশন করলে এখানে এনের মান বের হবে 4 বছর। তাহলে অ্যান্সার হচ্ছে 4 বছরে 558 টাকা হবে, 450 টাকা। 11 নম্বর প্রশ্ন অ্যান্সার 4 বছর। এবার যাচ্ছে 12 নম্বর প্রশ্ন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? তো এটা আমরা সাধারণত শর্টকাট নিয়মে করি, যত পার্সেন্ট দেওয়া থাকবে এটা হচ্ছে 100 গুণ তত পার্সেন্ট, ভাগ হচ্ছে বৃদ্ধি হলে যোগ, নিচে 100 যোগ 25 ভাগ করলে হচ্ছে 25%, এখানে 20%। তাহলে 20% কীভাবে খরচ, মানে এখানে যেটা আছে এটা কমাতে হবে আর কি, তেলের ব্যবহার বা খরচটা কমাতে হবে 20%। 13 নম্বর বলছে যে প্রতি ডজন কলা 48 টাকায় কিনে 50 টাকায় কয়টি কলা বিক্রয় করলে 25% লাভ হবে? তো এখানে 1 ডজন আমরা জানি 12টা, তো 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে এখানে 48 টাকা, তাহলে একটার দাম হচ্ছে 4 × 48, এটা পেলাম। আবার 25% লাভে যদি বিক্রয় করি তাহলে 4 + 4 এর 25%, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে কত? 5 টাকা। ক্যালকুলেশন করলে হবে 5 টাকা, তাহলে 5 টাকায় বিক্রি করবে একটি, 50 টাকায় বিক্রি করবে, 50/5 সমান 10টি কলা। তাহলে এখানে যদি 25% লাভ হয় তাহলে অবশ্যই তাকে 10টি কলা বিক্রি করতে হবে 50 টাকায়, এটা অ্যান্সার। এই ছিল মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের প্রশ্ন, মিটার রিডার কাম মেসেঞ্জার।